জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জামাত ইসলামের ভোট এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। জামাতের একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে এবং এটা নিশ্চিতভাবে হতে যাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুটা হয়ে গেছে অনেকটা ফুটবলের মতন। যেমন ধরেন একজন উপদেষ্টা একটা শট মারলো, তো বলটা গেল আরেকদিকে, আবার আরেকজন উপদেষ্টা একটা শট মারলো, সেটা গেল একদিকে, প্রধান উপদেষ্টা একটা কিক মারলো, তারপর সমন্বয়করা তারা একটা কিক মারতেছে। আসলে বল কি মানে গোলবারে ঢুকবে নাকি ধরেন এটা আসলে মানে শটাশটির মধ্যে থাকবে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে। হঠাৎ করেই মানে তড়িঘড়ি করে রাতের বেলায় খুব দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল। কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করতে আবারও লন্ডনে গিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা দলের নয়। তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায়। কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসির রায় দিয়েছে আদালত। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে 1030 জন মানুষকে হত্যা করেছে। হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আরও 3 জনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে কুপকাত করে দিচ্ছে। কি সেই কৌশল, আমি সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি। তার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতরে ঘটে গেছে, এরকম গুরুত্বপূর্ণ খবর যেটা জানানো হয় নাই, আপনারা জেনে গেছেন কিন্তু আমার বলা হয় নাই, যেহেতু আমি তো এখানে যেটা বলি একটা রেকর্ড রাখার মতো। আপনারা জানেন খাগড়াছড়িতে যে কিশোরী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে যে ম্যাসাকার ঘটানো হলো, পাহাড়ি জনগোষ্ঠী তারা রাষ্ট্রের উপরে, সেনাবাহিনীর উপরে যে বর্বর হামলা চালালেন এবং সেটা নিয়ে সেখানে 144 ধারা জারি করতে হলো, সবই আপনারা জানেন। অথচ এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয়, পরে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। মজার ব্যাপার হচ্ছে, সবাইকে অবাক করে দিয়ে এই যে ইস্যুকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলো, ডাক্তারি রিপোর্ট বলছে সেই মেয়ে আসলে ধর্ষণের শিকারই হয় নাই, তাকে ধর্ষণ করা হয় নাই। ধর্ষণের 10টি আলামত পরীক্ষা করা হয়, 10টির ভিতরে 10টি সেখানে নেগেটিভ এসেছে, কোনো আলামত পাওয়া যায় নাই। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সেখানে পার্সিয়ালিটি করছে, না, এই সুযোগ নেই। কারণ 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল, মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এই মেডিকেলের টিমের নেতৃত্বে ছিলেন হচ্ছে ডাক্তার জয়া চাকমা। তার স্বাক্ষরিত বিষয়টি ছড়িয়ে পড়েছে। অবশেষে দেখুন প্রথম আলো এই রিপোর্ট ছাপতে বাধ্য হয়েছে যে মেয়েটি ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই। আলামত পাওয়া যায় নাই, তাহলে তোরা ছাপলি কেন রিপোর্টটা? তোমাদের কি এদেশের মানুষের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? এই দেশের উপরে কোনোদিন দায়বদ্ধতা তৈরি হবে না? তোমরা কি সারা জীবন ভারতকেই, বাংলাদেশকে ভারতের সাথে মিলানোর চক্রান্তেই লিপ্ত থাকবে? যদি তাই থাকে তাহলে তোমাদের এদেশে, এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের সাথে গাদ্দারি করার তোমাদের দরকার কি? আর ওই যে আমাদের সুশীলগুলো, বামপন্থী সুশীলগুলো, সেখানে তারা এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে। মাহফুজ আনাম তো কলামই লিখে ফেলেছে যে পাহাড়ে বাঙালিরা সেটেলার, সে কলাম লিখে ফেলেছে। কারণ তার এক একটা কলামের বিনিময়ে তো হাজার হাজার ডলার পায় সে, হাজার হাজার ডলার তার পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত জায়গা থেকে তো হাজার হাজার ডলার আসে।
দেশের প্রতি তো এদের কোনো দায়বদ্ধতা নাই। এরা প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে ভারতের স্বার্থের পক্ষে যায়, এরকম প্রত্যেকটা কাজে এরা ইন্ধন যোগায়। যেমন কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, হিন্দু মুসলমান যদি কোনো ব্যক্তিগতভাবে রেষারেষি হয়, সেটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায়। এত বড় দুশ্মন এরা, এত বড়, কি বলবো, এদের আসলে বলার ভাষা নেই। এরপরে আমরা একটু ডক্টর জাহেদুর রহমান সম্পর্কে বলি। ডক্টর জাহেদুর রহমান সম্পর্কে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। তার পক্ষ হয়ে যে স্ত্রী ইলিয়াস হোসাইনের নামে মামলা করতে গেল, পরে তাকে ডিভোর্স দিয়ে দিল এবং প্রাক্তন স্ত্রী বলে সম্বোধন করলো। পরে আবার সেই স্ত্রী এখন আবার জাহিদের সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা বলে বেড়ায়। যাই হোক, ওগুলো নোংরা কথা, ওগুলো ওনাদের কাজ। এই জন্য ওইগুলো ঢাকার জন্য এরা সবসময় একটা বয়ান মাঠে ছাড়ে যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা আমরা পছন্দ করি না, অথচ সবচেয়ে ব্যক্তিগত বিষয় টেনে আনে এরা। এদের চেয়ে বেশি ব্যক্তিগত ইস্যু নিয়ে কেউ কাজ করে না, কিন্তু যখন নিজের দিকে যায় তখন বলে যে ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলা আমরা পছন্দ করি না। তো জাহিদুর রহমানের একটা টক শোতে আজকে শুনলাম, সে জামাত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছে যে জামাত ইসলামের কাছে এই প্রশ্ন করতে হবে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা কি শরিয়া আইন পালন করবে, শরিয়া আইন চালু করবে। মানে এই উদ্বিগ্নতা জাহেদের ভিতরে কি জন্য আসলো? জাহেদের ভিতরে এই উদ্বিগ্নতা এসেছে এই কারণে যে বিগত কয়েকদিনে আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের পরে অন্তত 30টা দেশের রাষ্ট্রপ্রধানেরা, রাষ্ট্রদূতেরা, কূটনীতিকরা যারা বাংলাদেশে এসেছে, তারা প্রত্যেকেই জামাতের সাথে আলাদা আলাদাভাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে। হঠাৎ করেই মানে তড়িঘড়ি করে রাতের বেলায় খুব দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল। কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করেছেন। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। গত 28শে সেপ্টেম্বর 2025-এ রাষ্ট্রপতি এই চিঠিতে স্বাক্ষর করেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা হয় নাই তাই করছি, প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট থেকে 8 আগস্ট 2024 পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো তিনি জানতে চেয়েছেন। জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, এতে রাষ্ট্রপতির পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া থেকে এড়ানো যেত, এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো। তিনি বলছেন যে আমার ছবি রাখতেই হবে, এমন তো কথা আমি বলিনি। এই সরকারের এই নীতিটাই বাস্তবায়ন করা যেত, কিন্তু কৌশলে এইভাবে তড়িঘড়ি করে কেন? এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। চিঠি শেষে এই বিষয়ে কোনো অনুযোগ নেই, আর্তনাদ আছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা আসলে এখনো রহস্যই হয়ে থাকলো, কেন পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো না, এটা আমিও পরিষ্কার না। কি এমন ঘটলো যে তড়িঘড়ি করে এক রাতের মধ্যে সব ছবি সরাইতে হবে? এটা তো সরকার তো একটা নিয়ম মাফিক অবস্থার মধ্যে দিয়ে যাইতে পারতো। এটা কেন করানো হলো? যেখানে রাষ্ট্রপতি আছে, তিনি তার পদে বহাল আছেন, কিন্তু তার ছবি সরানোর ব্যাপারে এইরকম তড়িঘড়ি কেন করা হলো, এটা একটা প্রশ্ন। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কিন্তু বিষয়টি ছাড় দেননি। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বিষয়টি অ্যাভয়েড করলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো টিকে আছি, তা না, তিনি এটার একটা প্রতিবাদ রাখলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করতে আবারও লন্ডনে গিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, এবং এটা নিয়ে বাংলাদেশে এখন রাজনৈতিক পাড়া পুরো সরগরম, যে কেন এই
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে উড়াল দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। কি সেই গুরুত্বপূর্ণ ব্যাপার! আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সহ সকল রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ একদম চোখে পড়ার মতো। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের এভাবে এর আগে কখনো সক্রিয় হতে দেখা যায়নি। জামাতের আমিরের সঙ্গে আমার মনে হয় যে পৃথিবীর কোন রাষ্ট্রদূতের দেখা করার বাদ নাই ভারত ছাড়া। সিরিজের পর সিরিজ দেখা করতেছেন, এমনকি সেই ফুটবল জগতের আর্জেন্টিনা, ব্রাজিলের রাষ্ট্রদূতদেরও দেখা করা শেষ। মার্কিন রাষ্ট্রদূত দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন, এর আগে বৈঠক করেছেন, তারেক রহমানের সঙ্গেও তিনি লন্ডনে গিয়ে বৈঠক করেছেন, আবারও তিনি যাচ্ছেন। তো এবার আসলে ঠিক কি জন্য তিনি যাচ্ছেন? হঠাৎ কেন এই প্রয়োজন পড়লো যে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে তারেক রহমানের সঙ্গে দ্বিতীয়বারের মধ্যে হতে যাচ্ছেন, যিনি এখনো কিন্তু বাংলাদেশের অফিসিয়ালি বাংলাদেশ সরকারের কেউ না। হ্যাঁ, একটা বড় দলের প্রধান, বাট অফিসিয়ালি কেউ না। তো এ সংক্রান্তটা নিউজ করেছে কালবেলা। কালবেলা আমরা যাই, সেখানে লিখেছে যে ফের লন্ডন সফরে ট্রেসি, তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। তো এখানে যেটা লিখেছে যে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী টানাপোড়েন তো আছেই। এর মধ্যে আবারও লন্ডন সফরে গেলেন ঢাকায় নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। গত বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন। বিমানবন্দর, ইমিগ্রেশন সহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে যে ট্রেসির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্বামী ডেভিড বাফ। তারপরও এই সফরকে নিছক ব্যক্তিগত সফর বলে মানতে নারাজ অনেকে, বরং ৩ মাসেরও কম সময়ের মধ্যে এই ট্রেসিয়ান জ্যাকবসনের দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের লন্ডন সফর নিয়ে নানামুখী গুঞ্জন ভাসছে ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে। সূত্র বলছে যে ট্রেসির যুক্তরাজ্য সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এই সফরে তার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবং এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিলেন এই ট্রেসিয়ান জ্যাকবসন। ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে তাদের মতামত কি, এমন মৌলিক নানা বিষয়েও উঠে আসে তারেক এবং ট্রেসির আলোচনায়। বাট আমার কাছে জিনিসটা ঠিক এরকম, এগুলো আলোচনা হয়েছে, বাট এই আলোচনার জন্য একদম লন্ডনে গিয়েছে উনি ৩ মাস আগে। আমার মনে হয় যে আরো অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো আসলে আমরা জানি না। তো তো এর আগেও আপনারা জানেন যে নির্বাচন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত ওই বৈঠকের পরই আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা আসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তো এই যখন অবস্থা, তখন এই ৩ মাসেরও কম সময়ের মধ্যে ট্রেসিয়ান জ্যাকবসন পুনরায় লন্ডন গেলেন, এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এবং তার এবারের সফর যুক্তরাষ্ট্রের ট্রাক টু ডিপ্লোমেসির অংশ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বলেছে যে গতকাল আমেরিকার রাষ্ট্রদূত এবং তার স্বামীর যে পাসপোর্ট নাম্বার যা বিমানবন্দরের ডিজিটাল নথিতে রেকর্ড রয়েছে তা পর্যবেক্ষণ করে তারা এই দুজনের ঢাকা থেকে লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তো এই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়া জ্যাকবসন এবং তার স্বামী ডেভিড বাফ সকাল 11টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK 583 তে যাত্রা করেন এবং এই ফ্লাইটটি দুবাইতে যাত্রাবিরতি দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার শিডিউল রয়েছে এবং 12 থেকে 14 ঘন্টার জার্নি। জানা গেছে যে এই ট্রেসিয়ান জ্যাকবসন তিনি 1 সপ্তাহ যুক্তরাজ্যে লন্ডনে অবস্থান করবেন। তবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার দাবি এটি একটি পূর্ব নির্ধারিত সফর, তিনি CDA ছুটিতে আছেন। তারেক রহমানের সঙ্গে এবারের সফরেও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ফের বৈঠক হবে কিনা এ বিষয়ে অবগত রদানীয় কর্মকর্তারা বলেন যে এর আগেও তিনি যে তারেক রহমানের সঙ্গে নিজে গিয়ে বৈঠক করেছেন তা আমরা দূতাবাসের মাত্র অল্প কয়েকজন ছাড়া আর কেউ জানে না। আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রদূত গোপনীয় রাখতে চান, তিনি এগুলো আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।